তার মধ্যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপক্ষে 4 বা 5 এমন 3 4 5 এরকম থাকে, কখনো 3টা থাকে, কখনো 4টা থাকে, কখনো 5টা থাকে। আর এইটা তুমি যদি না বোঝো তাহলে তুমি মানে এই গঠনভেদে সেন্টেন্সে 3 পড়বে, এই 3 প্রকার সেন্টেন্স যদি তুমি না জানো তাহলে ফ্রি হ্যান্ড টাইপ লিখবো যখন এন্ড নরমালি এরকম বাক্য তো ইউজ করা যাবে না। ধরো যে আমি বললাম যে আই গো দেয়ার, মানে এটা নরমাল বাক্য, আমি সেখানে যাই। এই বাক্যটাকে আরো মডারেট করে যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে এই গঠনভেদে যে সেন্টেন্স 3 প্রকার, এই সেন্টেন্সের গঠন কিভাবে বাক্যগুলো তৈরি হয় সব সম্বন্ধে জানতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, তাহলে মানে যখন তুমি লিখতে যাবা, ধরো যে আমরা নজরুল সম্বন্ধে জানি, আমি যদি লিখি NAZRUL, নজরুল ইজ আ গ্রেট পয়েট, নজরুল ইজ আ গ্রেট পয়েট, তারপর নজরুল ইজ আ রিবেল পয়েট, যাই বলি না কেন বিদ্রোহী কবি, তাই না? এইটা লিখলাম আমি। এটাকে আরো যদি মডারেট করে আরো যদি সুন্দর করে লিখতে চাই তাহলে লিখবো কি, আরো ভালো করে লিখি যে দ্য রেবেল পোয়েট নজরুল, দ্য রেবেল পোয়েট নজরুল। মানে আমি সাবজেক্টটাকে ফ্রেজে রূপান্তরিত যদি করি, সাবজেক্টটাকে যদি কি করি, ফ্রেজে রূপান্তরিত করি। তোমরা এইভাবে এরকম বাক্য দেখছো না, বিকজ অফ মাই, BACAUSE, বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই, এই যে অংশটা বিকজ অফ মাই ইলনেস মানে আমার অসুস্থতার কারণে আমি কলেজে যেতে পারি না। আই ক্যান নট, আই মানে অসুস্থতার জন্য কি করতে পারবো না, কলেজে যেতে, আই ক্যান নট গো টু কলেজ, আই ক্যান নট গো টু কলেজ। এই যে বাক্যটা লিখলাম, ধরো যে আমি এটা বলতে পারতাম আই ক্যান নট গো টু কলেজ, তার আগে কি যুক্ত করলাম, বিকজ অফ মাই ইলনেস। কথা কি বুঝছো? এই যে এগুলো কিন্তু এই গঠনভেদের সেন্টেন্স আমরা পড়বো, এই সেন্টেন্সগুলো পড়তে গেলে আমাকে এই জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে। তোমরা মানে এখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, মানে তোমাদের বইয়ের এই টেক্সট বুকটা যেটা আছে ওই বইয়ের বাক্যগুলো দেখো কত বড় বড়। তোমরা একটা ওয়ানের মাস্টার বাক্য কি, আই ইট রাইস, কি আই লাইক অ্যাপল, তাই তো? এগুলো ওয়ানের মাস্টার লাইন। এবার আস্তে 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 এসএসসি ইন্টারমিডিয়েটে যখন তখন বাক্যগুলো কি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তার মানে এই বড় বাক্য হলে, বড় বাক্য তোমাকে চিনতে হলে ওখানে ক্লোজ আছে, ফ্রেজ আছে, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। কথা কি বুঝছো? তাহলে আমাদের কি গঠনভেদে সেন্টেন্সের 3 প্রকার, এইটা জানাটা খুব জরুরি। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম যে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি ইংরেজিটা ভালো করে পড়তে চাই, লিখতে চাই, তাহলে আমাদের এই যে সেন্টেন্স স্ট্রাকচার বেস যে সেন্টেন্স আছে 3 প্রকার, সেটা সম্বন্ধে আমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে সিম্পল, কি বলো, সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বরে হচ্ছে কি, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা আজকে কি করবো, এই 3টে সেন্টেন্সকে চেনার চেষ্টা করবো, কিভাবে লেখা যায়, কোন সেন্টেন্সটা কি রকম সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখো এখন কথা হলো, এই সিম্পল সেন্টেন্সের বাংলা যদি বলি তাহলে এটা বাংলা হচ্ছে সরল বাক্য। কি বাক্য বলো? সরল বাক্য। কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য। কমপ্লেক্স কি বাক্য? জটিল বাক্য। আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। ব্যাপারটা একটু খেয়াল করো, যৌগিক বাক্য, সরল বাক্য সোজা সরল, মানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। কমপ্লেক্স মানে কি, জটিল, জটিল মানে তো বুঝছো ব্যাপারটা, সরলের থেকে একটু কঠিন, তাই তো, মানে বাক্যটার ভেতরেই জটিলতা আছে। আর কম্পাউন্ডটা হচ্ছে কি যৌগিক, যৌগিক কথার অর্থ কি সেটা আগে শোনো। তোমরা মানে বিজ্ঞানে পড়ছো মৌলিক পদার্থ আর কি পদার্থ, যৌগিক, মনে আছে তোমাদের? যৌগিক পদার্থ হচ্ছে সেই পদ মানে এক বা একাধিক মৌলিক পদার্থ সমন্বয়ে কি গঠিত হয়, যৌগিক পদার্থ গঠিত হয়, তাই না? তাই তো, যেমন আমি তোমরা পড়ছো H2O মানে কি, H2 হচ্ছে পানি, তার মানে এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তার হাইড্রোজেন যদি আমি বলি, ধরো এটা কি, শুধু হাইড্রোজেন যদি থাকে তার মানে সেটা কি, মৌলিক পদার্থ। ধরো H2 আছে, তার মানে এটা মৌলিক পদার্থ। আর H2 ওটা হচ্ছে কি, কারণ এখানে একাধিক কি আছে, মৌলিক পদার্থ। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ যুক্ত আছে, এই জন্য এটা কি পদার্থ, এই জন্য এটা কি পদার্থ বলো, যৌগিক পদার্থ। তাহলে এই যৌগিক জিনিসটা কি, যে একাধিক কি আছে, একাধিক হয়তো সিম্পল সেন্টেন্স যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হবে কি, যৌগিক। কথার অর্থ হচ্ছে তাই, যৌগিক মানে একাধিক ভিন্ন। এখানে দেখো যায় একই জিনিস যদি থাকে তাহলে সেটা কিন্তু যৌগিক পদার্থ নয়। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 10টা আছে ধরো, তার মানে কি ওটা কি, হাইড্রোজেন 10টা থাকলেও এটা কি পদার্থ নয়, যৌগিক না, কারণ এটা ভাঙলে কি পাওয়া যাবে, খালি হাইড্রোজেনই পাওয়া যাবে। হাইড্রোজেনের সাথে অন্য পদার্থ যখন সংমিশ্রণ হবে তখন সেটাকে বলবে কি, যৌগিক পদার্থ। আচ্ছা যাই হোক, আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে গেলে কি পড়তে গেলে,
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমাদের ধারণা রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লোজ সম্বন্ধে। কি সম্বন্ধে বলো? ক্লোজ। এক নম্বর পয়েন্ট হচ্ছে ক্লোজ, দুই নম্বর হচ্ছে ফ্রেজ। কি সম্বন্ধে জানতে হবে বলো? ক্লোজ আর ফ্রেজ। ক্লোজ আর ফ্রেজ সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে এগুলো কিচ্ছু বুঝবা না। কথা কি বুঝছো? তার প্রথমে আমরা কি দেখবো? রিফার। আমরা তাহলে দেখবো, প্রথমে দেখবো ক্লোজ। কি দেখবো বলো? ক্লোজ। ক্লোজ দেখো, সিএল তোমরা খাতা বের করে লিখে নিতে পারো। ক্লোজ। ক্লোজ কালকে আমি বলছিলাম মনে হয় ক্লোজ মানে কি? বাক্যাংশ। কালকে তো না, পরশু যে ক্লোজ কথার অর্থ কি? বাক্যাংশ মানে কি? বাক্যের যে অংশগুলো আছে, কি আছে বলো? বাক্যের যে অংশগুলো সেগুলোকে কি বলা হয়? ক্লোজ বলা হয়। একটা বাক্যের একাধিক অংশ থাকতে পারে না? যেমন আমি যদি এরকম একটা বাক্য লিখি দেখেন যে হি ইজ, কথা বলো না, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ অনেস্ট, এইভাবে লিখলাম। হি ইজ পুয়ার বাট অনেস্ট লেখা যেটা আমি আলাদা করে লিখলাম। দেখো হি ইজ পুয়ার আর হচ্ছে কি? হি ইজ অনেস্ট। তাহলে বাক্যের এটা একটা বাক্যের অংশ, এটা একটা বাক্যের অংশ। এই যে অংশগুলো, এই অংশগুলোর নাম হচ্ছে কি? ক্লোজ। কি শাহনাজ বুঝছেন? শ্রাবন্তী? তাহলে আমি কি বললাম? ক্লোজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ একটা বাক্যের একাধিক অংশ থাকে, প্রত্যেকটা অংশই হচ্ছে কি? এক একটা ক্লোজ। কি কথা বুঝছো? তাহলে ক্লোজ, এই ক্লোজ হচ্ছে বাক্যাংশ। বাক্যের অংশগুলোকে কি বলা হয় বলো? ক্লোজ। ক্লোজ বলা হয়। কালকে লিখে দিছিলাম মনে হয়। এখন দেখো এই ক্লোজকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে প্রিন্সিপাল। কি ক্লোজ বলো? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লোজ। দুই নম্বরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট, এটা লিখে নিছ না? সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লোজ। কাকলি দেখো, তাহলে আমরা ক্লোজকে কয় ভাগে ভাগের কথা বললাম? তিন ভাগে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ? প্রিন্সিপাল। দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তিন নম্বর হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লোজ। আমি তোমাদের কিন্তু কনজাংশন পড়াইছি। সাবঅর্ডিনেট কনজাংশন পড়াইছি না? কোঅর্ডিনেট কনজাংশন পড়াইছি না? মনে আছে তোমাদের? হালকা না, ডিটেইলসে পড়াইছি। কি পাঠ্যপুস্তক যখন পড়াইছি তখন পড়াইছি না? 2-3 দিন ধরে মানে কনজাংশনই পড়াইছি। মনে আছে? কোনো কোঅর্ডিনেটিং ছিল। আচ্ছা হোক, ব্যাপার তাই। তাহলে একটা হচ্ছে ওই কোঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেট সেম জিনিস আর কি। যাই হোক, তাহলে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে বাক্যের অংশগুলোকে কয় ভাগে ভাগ করা যায় বলো? তিন ভাগে। একটার নাম কি? প্রিন্সিপাল, আর একটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট, আর একটার নাম হচ্ছে কোঅর্ডিনেট। আমরা প্রথমত দেখব যে প্রিন্সিপাল ক্লোজটা কি। কি দেখবো বলো? প্রিন্সিপাল ক্লোজটা দেখি। সোজা কথা দেখো, সহজ জিনিস, তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে হয়ে যাবে। PRINCIPAL, প্রিন্সিপাল ক্লোজ। ওই যে হৃদয় না কি নাম হয়েছিল, এটা আসে না কেন? হৃদয় বাইজিৎ, হ্যাঁ আচ্ছা যাই হোক, দেখো প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এই ক্লোজ যদি বাংলায় বলি আমি, এই প্রিন্সিপাল ক্লোজ বলতে আমি বলবো যে স্বাধীন ক্লোজ। কি ক্লোজ? স্বাধীন ক্লোজ। স্বাধীন বাক্যাংশ। তার মানে এই ক্লোজ ধরো, স্বাধীন মানে কি বলো? স্বাধীন মানে মুক্ত। স্বাধীন মানে কি? মুক্ত। আমি একটা সহজ জিনিস তোমাদের কাছে বুঝাই। দেখো ধরো আমি লিখলাম এরকম যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। আমি কি করব? যাব। এই বাক্য দুটোর দিকে খেয়াল করে দেখো। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি কি করো? আসো, আই শ্যাল। ভালো করে খেয়াল করো, এখানে ইফ যুক্ত অংশ আছে। কি আছে কও? ইফ যুক্ত অংশ। আর এটা কি? আই শ্যাল গো। এখন আমি ভালো করে দেখো, আই শ্যাল গো মানে কি? আমি যাব। আমি যদি বলি যে আই শ্যাল গো, এখানে কি এই বাক্যটা কি অসম্পূর্ণ আছে, ইনকমপ্লিট আছে? নো। আমি যদি বলি আই শ্যাল গো, এটা কি মানে পরিপূর্ণ সেন্স তৈরি করছে না? আই শ্যাল গো মানে কি? আমি যাব, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি আমি যাব, কোথায় যাব সেটা আলাদা, আমি যাব, ঠিক আছে। এখন আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ, যদি তুমি আসো, এখন তুমি আমাকে বলতেছো, কাকলি আমাকে বলতেছে ইফ ইউ কাম, এটা কিন্তু কমপ্লিট বাক্য হইছে? হ্যাঁ কমপ্লিট হইছে কি? আমি যেটা বলতে যাচ্ছি ভালো করে বোঝো। তার মানে এই বাক্যটা কি বলো? এই বাক্যটা স্বাধীন। এই বাক্যটা নিজে নিজে কি করতে পারে? অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারে, কিন্তু এই অংশটা কি পারে না। পারে কি? আমি যদি বলি ইফ ইউ কাম, এইভাবে বলা যাবে কাউকে? ইফ ইউ কাম, যদি তুমি আসো।
তারপরের অংশ তো বলতে হবে, নাহলে তো এই বাক্যের মর্যাদা থাকে কি, মানে এই বাক্য কি তার সম্পূর্ণ যে সেন্স মানে যেটা ভাব সে প্রকাশ করতে চাচ্ছে পাবে কি, পাবে না। এটা কিন্তু পারে আই শ্যাল গো মানে আমি যাবো, আই শ্যাল গো মানে কি, কিন্তু ইফ ইউ কাম মানে কি, যদি তুমি বারবার আমি যদি বলি যদি তুমি আসো তাহলে তো হলো না, যদি তুমি আসোর পরে আরেকটা অংশ থাকতে হবে। কথা কি বুঝছো? তাহলে এই বাক্য দুইটার এই বাক্যাংশ দুইটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে কি স্বাধীন। স্বাধীন মানে কি এই অংশটা অন্য কোনো অংশের উপর ডিপেন্ডেবল নয়। কি আমার কথা বুঝছো? কিন্তু এই অংশটা কি আরেকটা অংশের উপর নির্ভরশীল। এই অংশটা আরেকটা অংশের উপর নির্ভরশীল, কিন্তু এই অংশটা আরেকটা, এই যে আই শ্যাল গো এটা কোন অংশের উপর নির্ভরশীল না। এই জন্য আমি বললাম যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে স্বাধীন ক্লোজ। এখন তোমরা বলতে পারো তো এই দুইটা অংশের মধ্যে কোনটা প্রিন্সিপাল বলো তো দেখি। আই শ্যাল গো। এখন দেখো এই বাক্যটার দিকে খেয়াল করো, এই যে তোমরা ধরতে পারছো যে আই শ্যাল গোটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। এখানে দেখো তো কি আছে, সাবজেক্ট আছে, পড়াইছি না? এই যে এটা কি আছে, ভার্ব আছে। এটাও তো মানে এটা ওটা মডেল ভার্ব, এটা কি ভার্বের ভি ভার্ব, তাই তো? তারপরে সাবজেক্ট আছে। একটা জিনিস খেয়াল করো, তোমাদের পড়াইছি কিন্তু ভার্বকে প্রধানত কয় ভাগে ভাগ করছি আমরা? দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। একটু খেয়াল করো, আমি তোমাদের মানে রিভিশন করে দিচ্ছি আর কি। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব কি করে, মানে ফাইনাইট ভার্বের সমাপিকা ক্রিয়া, যে ভার্ব টেন্স পারসন নাম্বার অনুসারে কি হয় পরিবর্তিত হয় তাকে বলে ফাইনাইট। আর যে ভার্ব টেন্স পারসন নাম্বার অনুসারে পরিবর্তিত হয় না তাকে বলে কি এই ফাইনাইট ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে কি প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। অক্সিলারিটাকে আবার চার ভাগে ভাগ করছি, বি অক্সিলারি, ডু অক্সিলারি, হ্যাভ অক্সিলারি, মডেলস। আবার এই প্রিন্সিপালটাকে ভাগ করছি তিন ভাগে, লিংকিং, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তাই তো? আর নন ফাইনাইট তো হচ্ছে ইনফিনিটিভ, জিরান আর একটা কি পার্টিসিপল, তাই তো? এখানে মনে রাখতে হবে এই প্রিন্সিপাল ক্লোজ যেটা, প্রিন্সিপাল ক্লোজের মেইন, তোমরা খাতা বের করে লিখে নাও। প্রিন্সিপাল ক্লোজ দেখো, লিখে নাও যে প্রিন্সিপাল ক্লোজে কি থাকবে, সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকতে হবে। প্রিন্সিপাল ক্লোজ চেনার সহজ ওয়ে হচ্ছে কি সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। আজকে প্রচুর ঠান্ডা, মুসা তুমি লিখবে না? আচ্ছা দেখো কি শ্রাবন্তী বুঝছেন, প্রিন্সিপাল ক্লোজ চেনার ওয়ে কি সাবজেক্ট থাকবে, কাকলি কি থাকবে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সাথী, বুঝছেন? বুঝলেন নাই? আচ্ছা তাহলে প্রিন্সিপাল ক্লোজে কি থাকবে, সাবজেক্ট থাকবে, না সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। অতিরিক্ত কি আর থাকে থাক, কি থাকতে হবে কও, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে হবে, তার কনজাংশন থাকা যাবে না। কিন্তু প্রিন্সিপাল ক্লোজে শোনো, প্রিন্সিপাল ক্লোজে যদি কোনো কনজাংশন যুক্ত থাকে, সেটা কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট যাই যে কনজাংশনই যুক্ত থাকে, তাহলে সেটা আর প্রিন্সিপাল ক্লোজ থাকবে না। কি কথা বুঝাইতে পারছি? কনজাংশন ব্যতীত সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ক্লোজ বলবো। অনেক সময় তোমাদের মনে হইতে পারে এরকম বাক্য দেখো যে ডু লিখলাম, এরকম হয় না, ডু অর ডাই, করো না তো কি। এখন তোমরা বলতে পারো স্যার এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, এটা কি ক্লোজ, এখানে তো সাবজেক্ট নেই, নাই মানে আছে, তুমি করো না তো তুমিই বলবা, ব্যাপারটা তো তাই। তার মানে এখানে যেমন তোমাদেরকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু ইট, ডোন্ট টেল এ লাই, নেভার কল মি অ্যাগেইন। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোতে কি সাবজেক্ট আছে? নাই, কিন্তু ওখানে সাবজেক্ট ইউ কি উজ্জ আছে। ঠিক তেমন এখানে যদিও মনে হচ্ছে যে তোমরা এখন আমি এইভাবে বললাম যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে হবে, অনেক ক্ষেত্রে যে দেখবে যে কিন্তু যদিও সাবজেক্ট নাই কিন্তু সেন্স আছে সাবজেক্টে। কথা কি বুঝছো? তার মানে প্রিন্সিপাল ক্লোজ, সোজা কথা, প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কি ক্লোজ? মানে এই ক্লোজটা অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়। আর এই ক্লোজ কি করে, এই ক্লোজ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এই ক্লোজের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলেই সেটা কি ক্লোজ হবে কব, কি বুঝছো আশা করি। এটার নাম কি ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে, আমি আবারও বলতেছি দেখো, তোমরা যদি মনোযোগ দাও মানে হয়ে যাবে। আর আমি তো বলছি যে এগুলো হচ্ছে ইংরেজির বেসিক জিনিস, এগুলো যোগ অঙ্কের মতো মাথায় সবসময় থাকতে হবে। কথা বুঝছো? এগুলো যদি না থাকে মাথায়, ইংরেজি পড়েও মজা পাবে না, বুঝেও মজা পাবে না। আচ্ছা তাহলে আবার বলতেছি, আরেকবার বলি দেখো, প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ মানে কি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে হবে, এটা স্বাধীন ক্লোজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজটা অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? এখন দেখো সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, এইটাই এই ব্যাপারটা দেখো, সাবঅর্ডিনেট ক্লোজটা কি আসলে। তোমাদেরকে আমি সাবঅর্ডিনেট কনজাংশন পড়াইছি, বাড়িতে খাতা বের করে দেখবা
কি পড়াইছি পাও? সাবঅর্ডিনেট কনজাংশন। সোজা কথা যদি আমি বলি, একদম সহজ করে যদি বলি, এই সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সো, দ্যাট, ইফ, টিল, তারপর হচ্ছে কি আনটিল, তাই না? আবার সো দ্যাট, তাই তো? তারপর হচ্ছে কি when, তাই না? কি বললাম? সো দ্যাট, ইফ, তারপর অ্যাজ, সিন্স, বিকজ, এক্সেট্রা। এক্সেট্রা মানে ইত্যাদি, তাই তো নাকি? তোমরা এটাকে তোমরা বলো যে ইটিসি। ইটিসি বলবা না, কি বলবা? যখন পড়বা তখন কি এটা এক্সেট্রা পড়বা। কি পড়বা? এক্সেট্রা। আচ্ছা দেখো, সো দ্যাট, ইফ, টিল, আনটিল, সো দ্যাট, when, as, since, because, আরো তোমাদের খাতায় লেখা আছে, তোমরা দেখিও। আমি যখন সাবঅর্ডিনেট কনজাংশন পড়াইছি। আচ্ছা, এই যে যেগুলো লিখলাম, যে ওয়ার্ডগুলো লিখলাম, এই ওয়ার্ডগুলো যখন কোনো ক্লোজের সাথে যুক্ত হয়, আসো, এই ওয়ার্ডগুলো যখন কোনো ক্লোজের সাথে যুক্ত হয় তাকে আমরা কি বলবো? কব সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। কি শাহনাজ বুঝছেন? হ্যাঁ রশিদ, তাহলে কি বললাম? মনোযোগ দিচ্ছ না? সো দ্যাট, ইফ, টিল, আনটিল, সো দ্যাট, when, since, as, because, এগুলো যখন কোনো ক্লোজের সাথে যুক্ত থাকে, এই কনজাংশনগুলো যখন কোনো ক্লোজের সাথে যুক্ত থাকে, এই ক্লোজকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন আমি যদি লিখি এরকম, দেখো, as I was ill, মানে যেহেতু আমি কি অসুস্থ ছিলাম, এই জন্য কি করতে পারি না, I could not go there, সেখানে যেতে পারি নাই। ভালো করে খেয়াল করো, as I was ill, এটা অ্যাজটা কি বলো তো কাকুলি? অ্যাজটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? এই যে দেখো তো লিখে দিছি কি দেনে, তোমাদের বাড়িতেও লেখা আছে, বাড়িতে মানে খাতায় লেখা আছে আর কি। আমি কনজাংশন যখন পড়াইছি, তাহলে অ্যাজটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই অ্যাজ কনজাংশনটা কোন ক্লোজের সাথে যুক্ত আছে? এটার সাথে যুক্ত আছে না? এই যে এই ক্লোজটার নাম হচ্ছে কি ক্লোজ বলো? সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটার দিকে দেখো, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি? প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ? কি আমার কথা বুঝছো? এটা কি ক্লোজ? কারণ এখানে একটা সাবজেক্ট, একটা, এখন তোমরা বলতে পারো যে স্যার অ্যাজ যদি বাদ দিই তাহলে এখানে তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, কিন্তু যুক্ত আছে অ্যাজ দ্বারা, আছে। তার মানে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকলে সেটা কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমি তোমাদের বলছি, একটু আগে বললাম কিন্তু, যে সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু কি ক্লোজ নয়? স্বাধীন ক্লোজ নয়। মানে কি ক্লোজ? পরাধীন ক্লোজ। মানে এই ক্লোজটা আরেকটা ক্লোজের উপর কি নির্ভরশীল। ভালো করে খেয়াল করে দেখো, অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ, যেহেতু আমি অসুস্থ, যেহেতু আমি অসুস্থ, যদি সবসময় বলি তাহলে সেন্স তৈরি করে? তার মানে আরেকটা অংশ না হলে অ্যাজ আই ওয়াজ ইলটা কি করতে পারে না? অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে যে অ্যাজ আই ওয়াজ ইলের জন্য, মানে এটার অর্থ প্রকাশের জন্য আরেকটা আমি প্রিন্সিপাল ক্লোজ নিছি। এই প্রিন্সিপাল ক্লোজটা যদি আমি না নেই তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটা কি করতে পারবে না? তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। এখন কি বুঝছো ব্যাপারটা? তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যে ক্লোজটা, সেই ক্লোজটার নাম কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। কথা কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, তাহলে কি হলো এখানে? আর কি বললাম শাহানা? সাবঅর্ডিনেট ক্লোজটা কি অন্য কোনো ক্লোজের উপর কি নয়? সাবঅর্ডিনেট ক্লোজটা অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়? নির্ভরশীল। নির্ভরশীল না হলে তো সে কি, মানে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, না হলে সে কি করতে পারে না? তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে এটা পরাধীন ক্লোজ বলতে পারি আমরা। কথা কি বুঝছো? তোমরা ধরো যে অনেক গাছে দেখো না, একটা গাছে আর একটা গাছ কি করে, মানে একটা গাছের মধ্যে আরেকটা গাছের ডালপালা আছে, যেটাকে তোমরা কি বলো, মানে বিজ্ঞানের ভাষায় কি বলে এটাকে? পরগাছা। পরগাছা বলে না? মানে গাছ হচ্ছে খেজুরের গাছ, খেজুরের গাছে বটের গাছ, তাহলে এটা কি বলে? পরগাছা তো নাকি কম? আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বললাম যে এই ভালো করে বুঝো, মানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো মাথায় রাখবা সব সময়, গল্পের মতো তোমাকে মাথায় রাখতে হবে। যদি মুখস্থ করার চেষ্টা করো, সাবঅর্ডিনেট ক্লোজ কি দিয়েছিল, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েছিল, এটা কিন্তু মাথায় থাকবে না। কথা কি বুঝছো? এই কথা বলো, মুখস্থ জিনিস কি? মুখস্থ জিনিস তুমি কিছুদিন পরে ভুলে যাও। যে পড়াশোনা করো না, কথা বলো, যে পড়াশোনাই করো না কেন সেটা বুঝে বুঝে পড়তে হবে। মানে ওই পড়াশোনার সম্বন্ধে তোমার যদি বুঝে পড়তে পারো তাহলে একটা আইডিয়া থাকবে, তখন তুমি কি নিজের ক্রিয়েটিভিটি ওই পড়াটার মাঝে তুমি কি নিজের মতো করে পড়াটা লিখতে পারবে, যদি তুমি পড়াটা বুঝো। আর যদি না বোঝো তাহলে কি, যদি তুমি মুখস্থ করেন যে সাবঅর্ডিনেট ক্লোজ এটা, কোঅর্ডিনেট ক্লোজ এটা, চোখ বন্ধ করে মুখস্থ করতে পারেন, তাহলে প্রবলেম। চোখ বন্ধ করে মুখস্থ করা যাবে না। যে পড়ো না কেন, তুমি বাংলা পড়ো কি, রাষ্ট্রবিজ্ঞান পড়ো, অর্থনীতি পড়ো, যাই পড়ো না কেন, মুখস্থ করা যাবে না। তোমাকে কি করতে হবে? ওই মূল জিনিসটা বুঝতে হবে আগে, যে আসলে কি কাহিনী কি,
এই মূল জিনিস বুঝতে গেলে হয়তো কিছু শব্দের অর্থ তুমি জানো না, সেই শব্দের অর্থগুলো জানতে হবে, তাহলে ওটা বুঝতে পারবো, তখন তুমি নিজের মতো করে লিখতে পারবে। ঠিক আছে, আমি আবার বলতেছি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কি স্বাধীন ক্লজ, সে অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। আর প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লজে কি সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যদি কোনো ক্লজ হয় তাহলে সেই ক্লজটাকে আমরা কি বলবো সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আর এই ক্লজটা কি অন্য কোনো ক্লজের উপর কি নয় নির্ভরশীল নয়, তার মানে এটা পরাধীন, তাই তো। আচ্ছা আরেকটা আছে দেখো কোঅর্ডিনেট, কি আছে বলো কাকুলি, আমি তোমাদের কোঅর্ডিনেট কনজাংশন পড়াইছি কিন্তু খাতায় আছে, দেখো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ, কি ক্লজ বলো কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, কি ক্লজ কোঅর্ডিনেট ক্লজ। দেখো সোজা জিনিস আরো লিখে দিচ্ছি তোমাদেরকে আমি, and or but yet otherwise, and or but আরো মনে হয় আরো লিখে দিছিলাম, অথবা কিছু কিছু কনভেনশনে আবার সাবঅর্ডিনেটও আছে কোঅর্ডিনেটও আছে। তোমরা এই কয়টা যদি মনে রাখতে পারো না, তোমার এই কয়টা কি and or but yet otherwise, and or but yet otherwise, কয়টা বলছি পাঁচটা, কি and or but yet otherwise। এই যে ফার্স্টটা বলছি এটাকে তোমরা কোঅর্ডিনেট কনজাংশন ধরে নাও, কি ধরে নাও সোজা কথা যদি বলি এই কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটা সেই ক্লোজটাকে আমরা কি বলবো কোঅর্ডিনেট ক্লোজ। কেমনে দেখো আমি লিখলাম এরকম যে হি ইজ কাইন্ড, হি ইজ কি মানে কি সে হয় দয়ালু না, হি ইজ কাইন্ড অ্যান্ড হি ইজ অনেস্ট মানে সে কি দয়ালু এবং সৎ, সে দয়ালু এবং এই যে বাক্যের অংশটা একটা জিনিস এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এন্ড যুক্ত আছে। কারণ কাকলি তো বলতে পারে যে স্যার এন্ডটা যদি আমি হি ইজ কাইন্ড এন্ড এর সাথে যুক্ত করে দিই তাহলে কিন্তু হবে না। সবসময় মনে রাখবা এই সাবঅর্ডিনেট কনজাংশন হোক আর কি হোক কোঅর্ডিনেট হোক সেটার থেকে পরের অংশটা হচ্ছে তার সাথে যুক্ত। কি কথা বুঝছো? আরেকটা জিনিস দেখো, যেমন আমি যদি দিই when he came here, when he came here লিখলাম, তার মানে হোয়েনটা কার সাথে যুক্ত এই অংশটার সাথে যুক্ত, পরে যে আরেকটা অংশ হবে সেই অংশের সাথে হোয়েনের মানে হোয়েনের কি নাই না, ওটা তো প্রিন্সিপাল ক্লোজ হয়ে যাবে তাই না। আমি যেটা বলতে চাইলাম তার মানে এই এন্ডটা কার সাথে যুক্ত এই অংশের সাথে না এই অংশের সাথে, অবশ্যই এই অংশের সাথে যুক্ত। তার মানে এই যে and he is honest এইটাকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লোজ। কি আমার কথা বুঝছো? হ্যাঁ, অর্থাৎ and or but yet otherwise এগুলা যদি কি থাকে, এগুলা যদি কোন ক্লোজের পূর্বে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো কোঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলতে প্রিন্সিপাল ক্লোজ, নরমালি প্রিন্সিপাল ক্লোজের সাথে যদি and or but yet otherwise যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা কি দেখলাম বলো তো প্রিন্সিপাল ক্লোজ দেখলাম, যার মানে কি প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট আর কি থাকবে ফাইনাইট ভার্ব, আর সাবঅর্ডিনেট ক্লোজ কি থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটা সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর কোঅর্ডিনেট ক্লোজ কি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত। এইজন্য আমি তোমাদের আলাদা করে কনজাংশনটা পড়াইছিলাম, বুঝছো? তাহলে and or but yet otherwise গেল, এখনো কিন্তু আমরা মূল সেন্টেন্সে যাইনি। আমরা কি বললাম বলো ক্লোজ রৌশি কি বুঝছো কয়টা ক্লোজ? তিনটা ক্লোজ। কি প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা কি কোঅর্ডিনেট ক্লোজ। কথা ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ বুঝাই দিচ্ছি বন্ধুরা।